হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 এর উপভোক্তা প্রশিক্ষণ সম্বন্ধে আলোচনা করব। উপভোক্তা প্রশিক্ষণের মধ্যে আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলি হলো উপভোক্তা কাকে বলে, তারপর জানবো উপভোক্তার অধিকার সম্বন্ধে, তারপর জানবো উপভোক্তাদের সমস্যাগুলি, তারপর উপভোক্তা সহায়ক ব্যবস্থাসমূহ সম্বন্ধে এবং সবশেষে জানবো উপভোক্তার কর্তব্য সম্বন্ধে। প্রথমেই আমরা জানব উপভোক্তা কাকে বলে। আইনের ভাষায় উপভোক্তা হলেন এক ব্যক্তি যিনি কোনো কিছুর বিনিময়ে, সাধারণভাবে অর্থের বিনিময়ে কোনো দ্রব্য অথবা পরিষেবা ক্রয় করেন অথবা ভাড়া নেন, তাকে উপভোক্তা বলা হয়। আইনের পরিভাষায় ব্যক্তি একজন সাধারণ মানুষ ছাড়াও কোনো অবিভক্ত হিন্দু পরিবার, কোনো সংস্থা, কোনো সমবায় সমিতি অথবা কোনো সংগঠনকে বোঝায়। এরপর আমরা আলোচনা করব উপভোক্তাদের অধিকারগুলি সম্বন্ধে। আধুনিক সমাজ ব্যবস্থায় উপভোক্তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা সমাধানের জন্য উপভোক্তার অধিকার সম্বন্ধে আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন। উপভোক্তাদের অধিকারগুলি হলো যথাক্রমে, প্রথমেই হলো প্রাথমিক চাহিদা, মর্যাদা সম্পন্ন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণের অধিকার। মানুষের প্রয়োজনীয় চাহিদাগুলি হলো যথাক্রমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিদ্যুৎ, বিশুদ্ধ জল, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি। এরপর উপভোক্তা প্রশিক্ষণ। উপভোক্তাদের প্রশিক্ষণের অধিকার থাকা প্রয়োজন, কারণ প্রশিক্ষণের মাধ্যমে উপভোক্তারা বিভিন্ন বিষয়ে তাদের চেতনা বৃদ্ধি হয়, যেমন দ্রব্য অথবা পরিষেবা ক্রয়ের পূর্বে সেগুলো যাচাই করা, বিক্রেতার সুনাম সম্পর্কে খোঁজ খবর করা, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা, ভারতীয় উপভোক্তা আইন সম্পর্কে ধারণা থাকা। এরপর হচ্ছে অভিযোগ শোনা। উপভোক্তা দ্রব্যের মানের বিষয় উৎপাদনকারীকে জানাতে পারে এবং উৎপাদনকারী দ্রব্যের মান উন্নয়নে সচেষ্ট হতে পারে। তারপরের অধিকার হচ্ছে নিরাপত্তার অধিকার। স্বাস্থ্য এবং জীবনের পক্ষে ক্ষতিকারক পণ্য এবং পরিষেবা ব্যবহারের বিষয়ে সতর্ক হওয়ার অধিকার। তারপরে দ্রব্য নির্বাচনের অধিকার। গুণগত মান এবং সঠিক দামে বিভিন্ন বিকল্প দ্রব্যগুলি থেকে সঠিক দ্রব্য নির্বাচনের অধিকার। তারপর সঠিক তথ্যের অধিকার। পণ্য বা পরিষেবা সম্বন্ধে সঠিক তথ্য জানার পর সিদ্ধান্ত গ্রহণের অধিকার। এরপর ক্ষতিপূরণের অধিকার। পণ্য অথবা পরিষেবায় উপভোক্তার ক্ষতি হলে সেই বিষয়ে ক্ষতিপূরণের অধিকার। তারপর প্রতিবিধানের অধিকার। পণ্য বা পরিষেবায় সন্তুষ্ট না হলে উপভোক্তা সুরক্ষা আদালতের মাধ্যমে প্রতিবিধান পাওয়ার অধিকার। তারপর স্বাস্থ্যকর পরিবেশ। স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যের মান উন্নয়নে সহায়তা করে, জীবন এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করে, জীবনের মান উন্নয়নের অধিকার। এরপর আমরা আলোচনা করব উপভোক্তাদের সমস্যাগুলি সম্বন্ধে। উপভোক্তাদের সমস্যাগুলি হলো প্রাত্যহিক এবং ব্যবহারিক জীবনে একজন উপভোক্তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। উপভোক্তা হিসেবে তার প্রশিক্ষণ, দক্ষতা, জ্ঞান ইত্যাদি ব্যবহার করে এই সমস্যার মোকাবিলা করতে পারলে তবেই তার ব্যয়িত অর্থের সঠিক সদ্ব্যবহার করা সম্ভব হয়। প্রায় সৃষ্টি হয় এমন কতগুলো সমস্যা সম্পর্কে আমরা এখানে জানব। প্রথমেই যে সমস্যাটা সম্বন্ধে জানবো সেটি হলো ভেজাল। আমাদের দেশে ভেজাল নিরোধক করা আইন কানুন থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত ভেজাল বস্তু কিনতে বাধ্য হই। কখনো কখনো অনিচ্ছাকৃতভাবেও ভেজাল দ্রব্য বাজারে বিক্রি হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তুতকারক বা বিক্রেতা ইচ্ছাকৃতভাবে বেশি লাভের আশায় ভেজাল বস্তু সরবরাহ করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে খাদ্যে ও ওষুধে ভেজালের প্রাদুর্ভাব খুব লক্ষ্য করা যায়। ভেজাল সন্দেহ হলেই সেগুলো যাচাই করা, ভেজাল প্রমাণ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনের রক্ষকদের জানানো, ভেজাল সরবরাহকারীদের সম্বন্ধে সমাজের অন্যান্যদেরও জানানো উচিত। কোন দ্রব্যে সরকারি মান নির্ণয় সংস্থার দ্বারা প্রদত্ত বিশুদ্ধতা চিহ্ন থাকলে সেই দ্রব্য কেনা বুদ্ধিমানের পরিচয়। সাধারণত নামকরা কোম্পানিগুলি তাদের প্রস্তুত করা দ্রব্যাদির গুণমান সঠিকভাবে বজায় রাখে। এরপর আমরা জানবো ওজন আর মাপে কিভাবে কারচুপি হয়। আমাদের প্রত্যেক নিয়ত বিকৃত দ্রব্যের ওজন আর মাপে কারচুপির দ্বারা প্রতারিত হতে হয়। প্রতিদিন খুচরো বাজারে সবজি, মাছ, মাংস, মুদির দোকান, ফলের দোকান ইত্যাদির জায়গায় আমাদের ঠকতে হয়। বিক্রেতারা সাধারণত ওজনের বাটখারায় কারচুপি, ওজন যন্ত্রে কারচুপি, তরল দ্রব্যের মাপের পাত্রে কারচুপি ইত্যাদির দ্বারা ক্রেতাকে প্রতারিত করে। ওজনের কারচুপি রোধ করার জন্য সরকারের একটি পূর্ণ দপ্তর আছে। ওজন বা মাপে কোনো বেনিয়ম লক্ষ্য করলে এই দপ্তরে খবর দেওয়া উচিত। বড় বড় বাজারগুলিতে ওজন বা মাপের যাচাই করার ব্যবস্থা আছে। এরপর আমরা জানবো মূল্যের তারতম্য সম্বন্ধে।
বিক্রয় স্থান, বিক্রেতা ইত্যাদি তারতম্যের জন্য একই মানের দ্রব্যের মূল্যের হেরফের হয়। কখনো কখনো নামী বিক্রেতার প্রাতিষ্ঠানিক ব্যয় বেশি হওয়ার কারণে দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়, যেমন শপিং মলের দোকানগুলিতে চাকচিক্য বজায় রাখা, শীততাপ ব্যবস্থা চালু রাখা ইত্যাদির কারণে দাম বেশি হয়। আবার পারিপার্শ্বিক ক্রেতার অধিক ক্রয় ক্ষমতাও মূল্যের তারতম্য হওয়ার আরেকটি কারণ। কোনো কোনো অসাধু বিক্রেতা বেশি লাভের জন্য জিনিসপত্রের দাম অনাবশ্যক বাড়িয়ে দেয়। অপরপক্ষে কিছু বিক্রেতা বেশি বিক্রির আশায় অথবা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য জিনিসপত্রের মূল্য তুলনামূলকভাবে কম রেখে বিক্রয় করে থাকে। মানসম্পন্ন কোনো দ্রব্য কোথাও তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে তা জানা থাকলে আমরা তার সুফল পেতে পারি। এরপর জানবো নিম্নমানের দ্রব্য সম্বন্ধে। আমরা অনেক সময় অজ্ঞাতবশত বা কখনো কখনো দাম কম করার জন্য আমরা নিম্নমানের দ্রব্য ক্রয় করি। এইগুলো আমাদের শরীর, স্বাস্থ্য, সম্পত্তির হানি ঘটায়। যেমন নিম্নমানের খাবার খেয়ে আমরা অসুস্থ হই, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে উপভোক্তাদের সবসময় সচেতন থাকতে হবে। এরপর আমরা আলোচনা করব মজুতদারি ও কালোবাজারি সম্বন্ধে। অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার এটি একটি প্রাচীন কৌশল। প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক অস্থিরতা, উৎসবের মরশুম ইত্যাদি সময় এবং প্রায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অসাধু ব্যবসায়ীরা বাজারে জিনিসপত্রের যোগান কমিয়ে কৃত্রিম একটা অভাব সৃষ্টি করে। এর ফলে যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে তাতে ক্রেতাকে অত্যন্ত নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হয় এবং আর্থিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হতে হয়। সরকার এই বেআইনি মজুতদারির বিরুদ্ধে মাঝে মাঝে ব্যবস্থা নেয়। এরপর আমরা জানবো বিক্রির জন্য চাপ সৃষ্টি। জীবনে এই কৌশলের খপ্পরে পড়ে অপ্রয়োজনীয় অথবা নিম্নমানের দ্রব্য কেনেনি এরকম মানুষ খুবই কম। বিভিন্ন বিক্রেতা এবং বিক্রেতার প্রতিনিধিরা তারা নানান রকম মিষ্টি কথায় বশীভূত করে ভুল বুঝিয়ে বারে বারে বিরক্ত করার মাধ্যমে ক্রেতাকে সেই পণ্যটি কিনতে বাধ্য করে। এরপর আমরা জানবো ভুল বিজ্ঞাপন সম্বন্ধে। আমরা অনেক সময় ভুল বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হই। দুর্ভাগ্যবশত সারা পৃথিবীতে পণ্যের বিজ্ঞাপন কোনো না কোনোভাবে অতিরঞ্জিত হয়। যেমন দাঁতের ক্ষয় রোধে টুথপেস্টের কোনো রকম ভূমিকা না থাকা সত্ত্বেও এই বিজ্ঞাপনটি প্রায়শই আমাদের চোখে পড়ে। কোনো বিজ্ঞাপন অতিরঞ্জিত মনে হলে সেটা অবশ্যই যাচাই করা প্রয়োজন। এরপর আমরা জানবো নকল দ্রব্য সম্বন্ধে। নকল দ্রব্য দুর্ভাগ্যবশত আমাদের দেশে নামী কোম্পানির নকল প্যাকেট, লেবেল এইগুলো ব্যবহার করা হয় করে অসাধু প্রস্তুতকারকরা নিম্নমানের দ্রব্য বাজারজাত করে। এগুলো সঠিকভাবে চিনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে প্রায়ই অসম্ভব। এরপর আমরা জানবো বিভ্রমকারী মোড়ক এবং লেবেল সম্বন্ধে। কখনো কখনো অসাধু প্রস্তুতকারক বা ব্যবসায়ী তার বস্তুর নামকরণ, আকৃতি ও মোড়কটি নামী কোম্পানির মতো করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে এভরিডে নামক একটি অতি নিম্নমানের ব্যাটারি একটা নামী কোম্পানির ব্যাটারি ভেবে কিনে এনেছিলেন আমার এক আত্মীয়। এর দ্বারা কি বোঝা যায় যে কত সহজেই আমরা অতি সহজে প্রতারিত হই। এরপর আমরা আলোচনা করব বিক্রয় বিশেষ সুবিধাদানের কৌশল সম্বন্ধে। আমরা প্রায়ই দেখি বিক্রেতারা ক্রেতা আকর্ষণের জন্য অনেক লোভনীয় প্রস্তাব দেয়। একটা দ্রব্য কিনলে আর একটা ফ্রি, 50% মূল্য হ্রাস, বিনামূল্যে উপহার ইত্যাদি ঘোষণার দ্বারা ক্রেতা আকর্ষণ করে। কিন্তু আমাদের ভেবে দেখা উচিত কখনোই ব্যবসায়ীরা নিজের ব্যবসায় ক্ষতি করে ক্রেতার উপকার করবে না। সাধারণত বিশেষ সুবিধাগুলির মূল্য আসল জিনিসের মূল্যের সাথেই ধরা থাকে। এরপর আমরা আলোচনা করব বিক্রয়তর পরিষেবা সম্পর্কে। বিক্রয়তর পরিষেবাটি কি? এতক্ষণ সমস্ত দ্রব্যাদি সম্পর্কে আলোচনা করা হলো, বিভিন্ন প্রকার পরিষেবা সম্পর্কেও আমাদের ওয়াকিবহাল থাকতে হবে, মানে আমাদের জ্ঞান থাকতে হবে। এর সঙ্গে জড়িত রয়েছে বিক্রয়তর পরিষেবা। জিনিস কেনার পর জিনিস যদি কোনো রকমের খারাপ হয় তখন সেটা যদি আমাদের নাজেহাল হতে হয় ফেরত দিতে গিয়ে। বিক্রেতারা ভাবী ক্রেতাকে যেভাবে সমাদর করে আদর করে দোকানে নিয়ে আসে ঠিক তার বিপরীত ব্যবহার পাওয়া যায় বিক্রির পরে। এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। এরপর আমরা কি জানবো উপভোক্তা সহায়ক ব্যবস্থাগুলি সম্বন্ধে। যে পদ্ধতি বা ব্যবস্থা একজন উপভোক্তাকে কোনো পণ্য বা পরিষেবা সম্পর্কে অবহিত করে অথবা তার গুণমান সম্পর্কে নিশ্চিন্ত হতে সাহায্য করে তাকেই হচ্ছে উপভোক্তা সহায়ক ব্যবস্থা বলা হয়। এখানে আমরা উপভোক্তা সহায়ক ব্যবস্থা সম্বন্ধে কিছু জিনিস সম্বন্ধে জানবো। সেগুলো কি? প্রথমে কি জানবো? লেবেল। পণ্য অথবা তার প্যাকেটে বা তার আধারের উপর সাঁটা পণ্যের নাম, তার বিবরণ সম্মিলিত কাগজ বা ওই জাতীয় যে কোনো বস্তুকে লেবেল বলা হয়। লেবেলে কি কি জিনিস থাকা বাঞ্ছনীয়? পণ্যের নাম, ব্র্যান্ডের নাম, প্রস্তুতকারকের নাম, ঠিকানা, ট্রেডমার্ক, পণ্যের ওজন, প্রস্তুতকারকের সরকারি অনুমতির সংখ্যা, লাইসেন্স নাম্বার, ব্যাচ নাম্বার, উপকরণের নাম, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ব্যবহৃত রং, তার কিভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত দ্রব্যের নাম, পণ্যটির সংরক্ষণের নির্দেশাবলী, সর্বোচ্চ বিক্রয় মূল্য, পণ্যটির ব্যবহারের নির্দেশাবলী, ওষুধের ক্ষেত্রে তার প্রয়োগের মাত্রা এবং পণ্যটি ব্যবহার করার জন্য বিশেষ কোনো সাবধানতা থাকলে সেটিও হচ্ছে উল্লেখ থাকতে হবে।
তারপরে কি জানবো? তারপর হচ্ছে আমরা জানবো মান সম্বন্ধে। মানটা কি? সরকার ক্রেতার স্বার্থে এবং পণ্য ও পরিষেবার সঠিক গুণমান বজায় রাখার জন্য সর্বদা নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো মান নির্দেশক ব্যবস্থা। এই চিহ্ন ব্যবহার করা বা না করা বিষয়টি প্রস্তুতকারক অথবা পরিষেবা প্রদানকারী সংস্থা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু কয়েকটি নির্দিষ্ট পণ্যের জন্য এই চিহ্ন বাধ্যতামূলক, যেমন এলপিজি সিলিন্ডার, বনস্পতি, সিমেন্ট ইত্যাদি। এই মানের মধ্যেই আমরা আরো কতগুলো চিহ্ন সম্বন্ধে জানবো। সেগুলো কি কি? প্রথমে জানবো কি আইএসআই এর চিহ্ন, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, যেটির আগের নাম ছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানটি আমাদের পরিচিত আইএসআই চিহ্নটি প্রদান করে থাকে। কাঁচামাল তৈরির পদ্ধতি, উৎপন্ন দ্রব্যটির গুণমানের প্রতি নজর রাখে। তারপরে জানবো কি আর্কমার্ক। আর্কমার্ক ডাইরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন দ্বারা হচ্ছে প্রদত্ত চিহ্ন। এটি খাদ্যদ্রব্য, মশলাপাতি ইত্যাদি গুণমান নির্দেশ করে। এফটিও 1955 সালে ফুড প্রোডাক্টস অর্ডার আইন মোতাবেক মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দ্বারা চিহ্নটি প্রদান করা হয়। 2006 সালে এই চিহ্নটির ব্যবহার কতগুলো বস্তুর উপর করা হয়। সেগুলো কি কি? প্যাকেটজাত ফলের রস, জ্যাম, স্কোয়াশ, শুকনো ফল ইত্যাদি। এনএবিএল। এনএবিএলটা কি? এনএবিএল ভারত সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা স্থাপিত ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ দ্বারা সার্টিফিকেট এবং চিহ্ন প্রদান করা হয়। এই চিহ্ন সাধারণত কোনো পরীক্ষাকারী সংস্থাকে প্রদান করা হয়। আমরা কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে এই চিহ্ন দেখতে পেলে তার গুণমান সম্বন্ধে নিশ্চিন্ত হতে পারি। এরপর কি জানবো আমরা? হলমার্ক ও হলোগ্রাম সম্পর্কে। হলমার্ক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 2000 সাল থেকে সোনার অলংকার এবং 2005 সাল থেকে রূপোর অলংকারের গুণমান যাচাই করার ক্ষেত্রে এই চিহ্ন প্রদান শুরু করেছে। আর হলোগ্রাম সম্বন্ধে কয়েকটি কথা জানা দরকার। এক্ষেত্রে প্রস্তুতকারক নিজেই তার পণ্যে একটা হলোগ্রাম স্টিকার লাগিয়ে দেয়। এর দ্বারা পণ্যটির অকৃত্রিমতা প্রমাণ হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে নকল হলোগ্রাম পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। এরপর আমরা কি জানবো? বিজ্ঞাপিত করা সম্বন্ধে। প্রস্তুতকারক অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি তাদের পণ্য বা পরিষেবার বিক্রি তাড়াতাড়ি করার জন্য তাদের দ্রব্য পরিষেবার গুণাগুণ সাধারণ মানুষের কাছে বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছে দেয়। জনপ্রিয় গণমাধ্যমগুলো কি কি? দূরদর্শন, বেতার, সংবাদপত্র, হোর্ডিং, প্ল্যাকার্ড ইত্যাদি। বিজ্ঞাপন বলতে সাধারণভাবে বোঝায় গণমাধ্যমে লেখা, ছবি, অভিনয় ইত্যাদির দ্বারা জনসাধারণকে অবহিত ও আকৃষ্ট করা। এরপর আমরা কি জানবো? পরিচয় পুস্তিকা সম্বন্ধে। এই পুস্তিকা দু ধরনের হয়। একটা তুলনামূলক তথ্য পুস্তিকা। কোনো মূল্যবান এবং তুলনামূলকভাবে স্থায়ী পণ্য যেমন গাড়ি, বাড়ি, কম্পিউটার ইত্যাদি কেনার আগে এই ধরনের পুস্তিকাগুলি গুরুত্বপূর্ণ ক্রেতা সহায়ক। এইগুলিতে একই পণ্যের বিভিন্ন সরবরাহকারী ও তার দ্রব্যের তুলনামূলক বিবরণ দেওয়া থাকে। আর ব্যবহারের নির্দেশ পুস্তিকা, এক্ষেত্রে কোনো মূল্যবান দ্রব্য যেমন বিশেষত গাড়ি, বৈদ্যুতিন যন্ত্র এইগুলো কিনলে তাদের একটা নির্দেশ পুস্তিকা দেওয়া থাকে। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো লিফলেট সম্বন্ধে। লিফলেট হলো এক পাতার অথবা অল্প কয়েকটি পাতার হ্যান্ডবিল, যা হাতে হাতে দেওয়ার জন্য ছাপানো কাগজ। এগুলি সাধারণত নতুন কোনো পণ্য অথবা পরিষেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য ব্যবহৃত হয়। এতে পণ্যটির সংক্ষিপ্ত পরিচয়, গুণাগুণ বর্ণনা করা থাকে। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো উপভোক্তার কর্তব্য সম্বন্ধে। উপভোক্তার কর্তব্যগুলো কি কি? সঠিক দ্রব্য ক্রয় করা অর্থাৎ কেনা এবং সঠিক পরিষেবা পাওয়ার অধিকার যেমন উপভোক্তার আছে, তেমনি উপভোক্তার কিছু কর্তব্যও আছে। কি কি কর্তব্য? যেমন দ্রব্যের লেবেল ভালো করে দেখে তারপর জিনিসটা নেওয়া, দ্রব্য ক্রয় করার সময় ওজন মাপ দেখে নেওয়া, দ্রব্য কেনার সময় টাকার বিল, ক্যাশ মেমো, গ্যারেন্টি কার্ড এইগুলো নিয়ে নেওয়া, উৎকর্ষ যাচাইয়ের মান অনুযায়ী উৎপন্ন দ্রব্য কেনা, প্রসিদ্ধ দোকান থেকে দ্রব্য কেনা এবং উপভোক্তা অধিকার সম্বন্ধে জানা। তাহলে আজকে আমরা উপভোক্তা প্রশিক্ষণের মধ্যে কোন কোন বিষয়গুলি সম্বন্ধে জানলাম উপভোক্তার সংজ্ঞা, তারপর জানলাম উপভোক্তার অধিকার, তারপর জানলাম উপভোক্তাদের কি কি সমস্যা আছে সেইগুলো সম্বন্ধে, তারপর জানলাম উপভোক্তা সহায়ক ব্যবস্থা সমূহ সম্বন্ধে এবং সবশেষে জানলাম উপভোক্তার কর্তব্য সম্বন্ধে। আশা করছি তোমরা আমার পড়ানোটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ।